আমার এক ভাই এখানে বলেছে যে ডক্টর ইউনূস স্যার নিজে ফোন করেছে ওই দেশের রাষ্ট্রপ্রধানকে যে এদেরকে মুক্তি দেওয়া হোক। তিনি যদি আন্তরিক না হতো নিশ্চয়ই তিনি ফোন দিতেন না। তো তিনিও তো প্রবাসী ছিলেন এই আন্দোলনের আগে। ডক্টর ইউনূস স্যারকে যে পরিমাণ হ্যারাসমেন্ট করা হয়েছে স্বৈরাচার খুনি হাসিনা, তিনিও তো বাইরে ছিলেন এবং তিনি আন্দোলনের মধ্যেই তিনি দেশে এসেছেন। তো এই যে একটা জায়গা, তিনি তো প্রবাসীদের পালসটা বুঝেন আমি মনে করি। বাংলাদেশ যখন একটা অন্ধকার হয়ে গেছে, যখন বাংলাদেশের প্রত্যেকটা ইলেকট্রিক এবং প্রিন্টস মিডিয়াকে বন্ধ করে দেওয়া হয়েছে, ইন্টারনেট শাটডাউন করে দেওয়া হয়েছে, তখন সারা দেশ অন্ধকার হয়ে গেছে। আমরা একমাত্র প্রবাসীদের দিকে তাকিয়েছিলাম যে যারা আমার ভাইরা যারা বাইরে আছে তারা কি করতেছে এই মুহূর্তে বাংলাদেশের জন্য। তখন বাইরের থেকে আমরা প্রবাসীদের থেকে যে পরিমাণ সাপোর্ট পেয়েছি, যে সাহায্য, যে অনুপ্রেরণা পেয়েছি, তো সেটার জন্য আবার আমার দেশের আন্দোলনকারীরা হতাশ হয় নাই। তারা আবার চাঙ্গা হয়ে উঠেছে যে না, বাংলাদেশের এই পরিস্থিতি নিয়ে সারা বিশ্বে আন্দোলন চলছে। সারা বিশ্ববাসী জানছে যে বাংলাদেশে স্নেপ জেনোসাইড চলছে, গণহত্যা চলছে। এই স্বৈরাচার ফ্যাসিস্ট হাসিনা নির্বিচারে বাংলার ছাত্র এবং জনতাকে গুলি করে হত্যা করছে। সেটা প্রবাসীরা যেখান থেকে যে পারছে সারা বিশ্ববাসীর কাছে তুলে ধরছে। তো এই যে আমাদের যে আন্দোলনটা, যে স্থগিত আন্দোলনকে আমি বলবো যে দ্বিতীয় ধাপে আনার জন্য প্রবাসীদের ভূমিকা সবচেয়ে বেশি ছিল। কারণ আপনি জানেন বাংলাদেশের মানুষ তখন ভয়ে কথা বলতো না। বাংলাদেশের মানুষ একদিকে ভয়ে কথা বলতো না, অন্যদিকে তাদের কথা বলার সুযোগ ছিল না। খুব সীমিত পরিসরে আপনার ফেস দ্য পিপল ছাড়া আমার কাছে মনে হয় কোনো টিভি চ্যানেলে আমাদের নিউজ দেখাতো না। একদম স্পষ্ট মালিক পক্ষকে রাষ্ট্র থেকে বলে দেওয়া হয়েছে যে একদম সরাসরি শেখ হাসিনা ইন্টারফেয়ার করছে, যে কোনো টেলিভিশনে কোনো সংবাদপত্রে একদম এই আন্দোলনকারীদের পক্ষে কোনো কথা বলা যাবে না, তাদের কোনো ভিডিও ফুটেজ দেওয়া যাবে না। এই জাতিকে অন্ধকারে রেখে যখন গণহত্যা শুরু করছে, ঠিক তখনই প্রবাসীরা বাহিরের দেশ থেকে আমাদের আমাদের পাশে দাঁড়াতে যখন শুরু করেছে, তখন আমাদের মনোবল আস্তে আস্তে করে আবার উন্নত হচ্ছে এবং মানুষ আস্তে আস্তে করে আবার আন্দোলনমুখী হচ্ছে। এই আন্দোলন মানে একদম অগ্নি স্ফুলিঙ্গের মতো ছড়িয়ে পড়েছে সারা দেশে। তো সেই ভূমিকা প্রবাসীদের ছিল এবং আমি তাদের প্রতি রেসপেক্ট করি। ইতিমধ্যে যে অভিযোগগুলো এসেছে আমাদের এই ডক্টর ইউনূস সরকার বেশ কিছু পদক্ষেপ নিয়েছে প্রবাসীদের ক্ষেত্রে। আপনারা জানেন এই 5 তারিখের পর থেকে যারা আসছে এবং যারা বাংলাদেশ থেকে যাচ্ছে তারা একেবারেই হুম। আপনার ফ্রিলি যাচ্ছে এবং আসতেছে। তাদের লাগেজ গুলো তাদেরকে যে সম্মানের সাথে রিসিভ করা হচ্ছে, তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে। তো আমরা এটাকে আরো বেশি চাচ্ছি। এখনো যে যে সিন্ডিকেট, মানে শেখ হাসিনার যে সিন্ডিকেট, স্বৈরাচার ফ্যাসিস্ট খুনি হাসিনার, না, সেই এখন সিন্ডিকেট এখনো বলা শতভাগ হচ্ছে যে মুক্ত হয় বলা নাই। হচ্ছে যে আপনারা ছাত্ররা বা জনতারা এবং সেনাবাহিনীর কথা বলা হচ্ছে যে এই দেশ স্বাধীন করার পেছনে বা এই যে 24-এর আন্দোলন করার পেছনে সবচেয়ে বড় ভূমিকা, কেউ মাস্টার মাইন্ড ডাকছে, কেউ নেপথ্যের নায়ক বলছে। তো প্রবাসীদের যে ভূমিকাটা ছিল, সবচেয়ে বড় ভূমিকা প্রবাসীরা বলছে, এবং আমরা তৎকালীন সময় দেখেছি প্রবাসীদের এই স্বাধীনতার পেছনে বা আন্দোলনের পেছনে তাদের যে একটা ভূমিকা, এটার ব্যাপারে কোনো ধরনের রিকগনিশন অথবা অবদানের কথা স্বীকার করার যে বিষয়টা, সেটি আহ, অনেকটাই তারা করছে না বলে দাবি করছে প্রবাসীরা। সেখানে কেন পিছিয়ে আছে বা কেন প্রবাসীদের অবদানকে স্বীকার করছে না বলে মনে করেন? না না, এটা একদমই ভুল ধারণা। আমরা আমরা বিশেষ করে আমাদের জায়গা থেকে একদম স্পষ্ট, এবং আমাদের এই সরকারও প্রবাসীদের প্রবাসী কল্যাণ ট্রাস্টের জন্য এবং প্রবাসীদের জন্য শতভাগ আন্তরিক। কিন্তু সমস্যা হচ্ছে এক জায়গায়, এখন পর্যন্ত যে যে পুরানো যে সিন্ডিকেটটা, অর্থাৎ যারা গত 15 বছর শুধুমাত্র প্রবাসীদের কথা চিন্তা না করে শুধুমাত্র বেনিফিটের কথা চিন্তা করে স্বৈরাচার খুনি হাসিনার সাথে হাত মিলিয়ে যে সিন্ডিকেট গুলো তারা নিয়েছে, সেই সিন্ডিকেট গুলো এখনো শতভাগ এই সরকার ওই সিন্ডিকেট গুলো থেকে বের হয়ে আসতে পারে নাই। জাস্ট ল্যাকিংসটা হচ্ছে এই জায়গায়। কিন্তু আমরাও আন্তরিক, ছাত্র জনতা আন্তরিক, দেশের মানুষ আন্তরিক এবং এই সরকারও প্রবাসীদের প্রতি শতভাগ আন্তরিক। তা না হলে দেখেন, আমার এক ভাই এখানে বলেছে যে ডক্টর ইউনূস স্যার নিজে ফোন করেছে ওই দেশের রাষ্ট্রপ্রধানকে যে এদেরকে মুক্তি দেওয়া হোক। তিনি যদি আন্তরিক না হতো নিশ্চয়ই তিনি ফোন দিতেন না। তো তিনিও তো প্রবাসী ছিলেন এই আন্দোলনের আগে। ডক্টর ইউনূস স্যারকে যে পরিমাণ হ্যারাসমেন্ট করা হয়েছে স্বৈরাচার খুনি হাসিনা, তিনিও তো বাহিরে ছিলেন এবং তিনি আন্দোলনের মধ্যেই তিনি দেশে এসেছেন। তো এই যে একটা জায়গা, তিনি তো প্রবাসীদের পালসটা বুঝেন আমি মনে করি। দেশের মানুষ যখন এক ধরনের এই ডিজিটালাইজেশনের যুগে এসে দেশে যখন অন্ধকার হয়ে গেছে, দেশে যখন আইএমএ জাহিলিয়াতের মতো অবস্থা শুরু হচ্ছে, তখন প্রবাসী ভাইরা আমাদের এই আন্দোলনের পাশে দাঁড়িয়েছে। মানে বিশ্বের প্রতিটা দেশে কম বেশি সংখ্যায় প্রত্যেকটা জায়গা থেকে যখন প্রতিবাদ হচ্ছে, তখন এটা এক দেশে একদিকে আমাদের ন্যাশনাল আন্দোলন, আর একদিকে এই গণহত্যার দায়ে এই খুনি হাসিনাকে ক্ষমতা থেকে নামানোর জন্য, তাকে এই হত্যার দায় নেওয়ার জন্য পুরা বহির্বিশ্ব থেকে চাপ দেওয়া হচ্ছে আমাদের প্রবাসীরা। তো সেই জায়গায় আমি মনে করি তাদের স্ট্রং একটা ভূমিকা ছিল।
এবং বিশেষ করে শেষের দিকে এসে যখন বলেছি যে কোনো রেমিটেন্স পাঠানো হবে না, তখন আমাদের এই সিদ্ধান্তের সাথে তারা একমত হয়ে রেমিটেন্স পাঠায় নাই, মানে এই বিপ্লবী সরকার ইসমাইল আসার আগ পর্যন্ত। ইসমাইল তো একটা এই প্রশ্ন করতে জায়গাগুলো চাই একদম ভাই। স্পেসিফিক। ইসমাইল, সম্রাটের কাছে একটু প্রশ্ন করতে চাই আমি। জি। হ্যাঁ, বলুন। একটু জলদি করে বলতে হবে, বলুন বলুন। হ্যাঁ, না, আমি আমি সব সময় দেখেছি যে আন্দোলনের সময় সম্রাট অনেক ভালো ভালো কথা বলতেন। আমি শুধু সম্রাটের কাছে একটা প্রশ্ন করছি যে এই যে বিপ্লবী সরকারে ছাত্রদের প্রতিনিধি আছে, ব্যবসায়ীদের প্রতিনিধি আছে, সাংবাদিকের প্রতিনিধি আছে, আইনজীবীদের প্রতিনিধি আছে, তোমাদের পক্ষ থেকে আমাদের একটা দাবি হলো সেখানে প্রবাসীদের প্রতিনিধি কোথায়? আজকে যদি প্রবাসীদের প্রতিনিধি থাকতো তাহলে সমন্বয়কে আমার খোঁজার কোনো প্রয়োজন ছিল না। এখনো আমাদের দাবি, এই দাবি এই দাবি এখনো দাবি যে এই সরকারের একজন উপদেষ্টা হিসাবে প্রবাসীদের চাই, কারণ প্রবাসীদের কদর প্রবাসীরা দ্যাটস এ গুড পয়েন্ট, দ্যাটস এ গুড পয়েন্ট। প্রবাসীদের না, এটা একজন এটা এটা রিয়াজ ভাই খুব ভালো বলেছেন যে প্রবাসীদের, দেখুন বাংলাদেশের দুইটা খাত হচ্ছে বাংলাদেশের অর্থনীতির মেরুদণ্ড। একটা হচ্ছে প্রবাসী আর একটা হচ্ছে শিল্প খাত। এই দুইটাই হচ্ছে বাংলাদেশের অর্থনীতির মেরুদণ্ড। তো এই দুটা খাতকেই আমরা সমান গুরুত্ব দিয়ে, আমার কাছে মনে হয় যে দীর্ঘদিনের এই গত 15 বছরে প্রবাসীদের যে ক্ষোভ, প্রবাসীদের যেই মানে বৈষম্যের শিকার হয়েছে তারা, সেটার থেকে আমরা যে বৈষম্যহীন বাংলাদেশ গড়ার কথা বাংলাদেশে বলেছি। বাংলাদেশে সবচেয়ে আর্থিকভাবে সবচেয়ে বেশি অবদান রাখে প্রবাসীরা, আর প্রবাসীরা সবচেয়ে বেশি বৈষম্যের শিকার হয়। এটা স্বীকার করেছেন আপনি, আপনাকে অনেক ধন্যবাদ। এবং আপনি যে অনুভব করেছেন এটা আপনাকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং প্রস্তাবনাটা খুবই দারুণ। যারা আহমেদ রিয়াজ যেটা বলেছেন যে এই সরকারের একজন নয়, আমি মনে করেছি কমপক্ষে 5 জন উপদেষ্টা পরিষদের কথা বলছিলাম, উপদেষ্টা পরিষদে একজন তো থাকা উচিত ছিল। আর অন্যান্য ভাবে বিভিন্ন কমিশন, রিফর্মস কমিশন গঠন গঠন করা হয়। প্রবাসীদের জন্য তো অবশ্যই তাদেরও তো রিফর্মস এর বা তাদের বিভিন্ন ধরনের দাবি দাওয়ার গুলিকে ইয়ে করার জন্য, অ্যাড্রেস করার জন্য তো একটা কমিশন গঠন করা উচিত। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় তো যদি কাজ করতো, সব মন্ত্রণালয় যদি কাজ করতো তাহলে তো আন্দোলনও হতো না, আর এখন রিফর্মস এর প্রশ্ন উঠতো না। সুতরাং এদিকে একটু লক্ষ্য দেওয়া উচিত। আর আরো আরো গুরুত্বপূর্ণ বিষয় হলো যেটা আমি বলতে চেয়েছেন দীর্ঘদিন ধরে, যদিও আজকে আমরা দাবি দেওয়া নিয়ে আপনারা অনেকে মনে করছেন অমুক দেশে ভিসা জটিলতা, তমুক দেশে এই প্রবলেম, এগুলো নিয়ে কথা বলছেন না কেন, অনেকে কমেন্টে লিখছেন আমি দেখতে পাচ্ছি। আমরা কিন্তু ওই সংকটগুলো নিয়ে আজকে কথা বলছি না। আমরা মূলত আরো বড় পরিসরের কথাটা বলছি যে আগে প্রবাসীরা যে এত বড় ভূমিকা রেখেছে এই 6 দিন এবং আন্দোলনের সময়, পুরোটা সময় জুড়ে এই আন্দোলনগুলিকে, প্রবাসীর এই অবদানটিকে অথবা তাদের আন্দোলনের বিষয়টাকে কেন রিকগনিশন অফিসিয়ালি দেওয়া হচ্ছে না অনেকটাই। এইটাকে আমরা একটু বোঝাতে চাচ্ছি যে আসলে প্রবাসীর কি অবদান রেখেছিল সেই সময়টাতে। আমি এই জায়গাতে তো আছি, পাশাপাশি দাবি দাওয়াগুলি নিয়েও আমরা নিয়মিত কথা বলবো। এর মধ্যে একটা বড় দাবি আমি ব্যক্তিগতভাবে আমি বলতে চাচ্ছিলাম না আজকে, সেটি হলো যে সামনের যে জাতীয় নির্বাচন হবে, সেসব নির্বাচনের মধ্যেও কিন্তু প্রবাসীদের মধ্যেও বিভিন্ন ভাবে প্রবাসীদের মধ্যেই নির্বাচন করে প্রবাসীদের কমপক্ষে 4 থেকে 5 জন প্রতিনিধিকে জাতীয় পার্লামেন্টে, জাতীয় সংসদে তাদের প্রতিনিধিত্ব অবশ্যই অবশ্যই রাখা উচিত হবে। তবেই আমার কাছে মনে হয় প্রবাসীরা আরো বেশি উদ্বুদ্ধ হবে এবং তারা আরো বেশি উৎসাহিত হবে দেশে অর্থ প্রেরণের জন্য, রেমিটেন্স পাঠানোর জন্য। যে কোনো প্রবাসীদের সংকট তারাই, ইন পার্টিকুলারলি যেন প্রবাসীদের সংকট নিয়ে কথা বলতে পারে, এরকম কিছু অনেক দাবি দাওয়া নিয়ে আমরা কথা বলবো সময়। আপনার এই শোতে এসে যখন আমি টকশো গুলো করছি, যখন দেশের অবস্থা জানান দিচ্ছি, তখন আপনি আশার বাণী শুনেছেন যে না, প্রবাসীরা রেমিটেন্স পাঠাবে না, তারা এই দেশে আন্দোলন হচ্ছে ইসমাইল সম্রাট আপনাদেরকে নিয়ে। এই জিনিসগুলো তখনকার সময় খুব মূল্যবান ছিল। মানে তখন আমার পক্ষে একটা মানুষ ভয়েস ক্রিয়েট করা, এটা এটা খুব বেশি ছিল তখন। ধরেন এখনকার সময় যদি 1 লক্ষ মানুষ একটা একটা কথা বলে, তখন একজনের ভয়েসও সেই কথা। একজনে যদি ফেসবুকে একটা পোস্ট করতো, সেটাকেও আমরা ধরে নিতাম যে 1,000 1 লক্ষ লোকে পোস্ট করছে। কারণ তখন এমন পরিস্থিতি ছিল যে কেউ ভয়ে কথা বলতো না। বাংলাদেশের মানুষ ধরে নিয়েছে যে এই স্বৈরাচার খুনি হাসিনা আগামী নির্বাচন পর্যন্ত থাকবে। তাদের মানে মেন্টাল সেট হয়ে গেছে, মাইন্ড সেট হয়ে গেছে। তো সেই জায়গা থেকে এই জগদ্দল পাথরকে সরানোর জন্য প্রবাসীদের ভূমিকা অনেক ছিল, এবং আমরা সেটা স্বীকার করি। বাংলাদেশ যতদিন থাকবে, এই আন্দোলনে প্রবাসীদের যে ভূমিকা, সেটা আমি মনে করি যে সেটা বাংলাদেশে থাকবে, ইতিহাসের সাথে থাকবে। যদি কখনো বৈষম্য বিরোধী আন্দোলনের, এই 24-এর 18 কোটা সংস্কার আন্দোলন থেকে এই দ্বিতীয় প্রজন্মের মুক্তিযুদ্ধের ইতিহাস লেখা হয়, সেখানে প্রবাসীদের জিনিসগুলো আমি মনে করি যে সেটা সোনার অক্ষরে লেখা থাকবে। এবং প্রবাসীদেরকে নিয়েও একটা কমিশন গঠনের কথা আমাদের এই সরকার ভাবছে, যে প্রবাসীদের কি কি সমস্যা,
সেটাকে কিভাবে সমাধান করা যায়। হয়তো সেটা আরো অনেকগুলো কমিশন হবে, তো সেখানে প্রবাসীদের কমিশনটাও হবে। আর আপনি যেটা বলেছেন যে আগামী সংসদ নির্বাচনে প্রবাসীরা তো নিশ্চয়ই নির্বাচন করবে, তারা যদি চায় 5 জন কেন, আমি তো বলবো 50 জন, তারা যদি নির্বাচন করতে চায়, জনগণ যদি প্রবাসীদেরকে ভোট দেয়, সেটা তো আমাদের জন্য ভালো। তো এটা 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 হতে হবে, মানে না, আমি আগামী জনগণ দিনের বাংলাদেশের। প্রবাসীদেরকে ভোট দিয়ে পাঠায় এটার কথা বলছি। সংরক্ষিত কোটা, সংরক্ষিত আমি সংরক্ষিত সংরক্ষিতও বলছি সংরক্ষিত। না। আমি বলছি প্রবাসীদের মধ্যেই প্রয়োজনীয় প্রবাসীরা ভোট করে তাদের প্রতিদিন পাঠাবে সংসদে। কথা বুঝাইতে হ্যাঁ, পারছি? না, এটা আমাদের সম্পূর্ণ একটা আমাদের ভিন্ন রকম আমাদের কনসেপ্ট, সম্পূর্ণ ভিন্ন রকম কনসেপ্ট। প্রবাসীরা সংরক্ষিত আসন পাবার আশায়, এটাও একটা বৈষম্য আমি মনে করি। কোনো সংরক্ষিত কিছু দরকার নেই। প্রবাসীরা, যে কোটি প্রবাসী বিদেশে আছে, তাদের মধ্যে যারা আইডেন্টি মানে একদম আইডেন্টিফাইড প্রবাসী, যারা প্রবাসে থাকে, তারাই নির্বাচিত করবে, নির্বাচন করে তাদের মধ্যেই প্রতিনিধি ইয়ে করবে, যে জাতীয় পার্লামেন্টে আমাদের এই প্রতিনিধিকে আমরা পাবো। তারা যেহেতু বাংলাদেশে না, থাকে না, সেটা সুতরাং সেটা বাংলাদেশি মানুষরা তো গেলেই প্রবাসীদেরকে এখন মনে করে যে কোত্থেকে ভেসে আসছে। হ্যাঁ, এরকম একটা ভাব তো থাকেই, স্বাভাবিক। সুতরাং যেহেতু বাংলাদেশি মানুষের ভোট পাওয়ার সম্ভাবনা কম, এই 2 কোটি মানুষের প্রতিনিধিত্ব করতে হবে। আপনি টাকা খাবেন কিন্তু আপনি অধিকার দিবেন না, এটা তো হতে পারে না। কিন্তু সে জায়গাতে আমার কাছে মনে হয় নতুন কিছু চিন্তা করা উচিত। না, আমি সেটাই বললাম সাগর ভাই, আমাদের কিন্তু আগের দিনের যে নির্বাচন, অর্থাৎ বাংলাদেশের স্বাধীনতার পর থেকে যেভাবে নির্বাচন হতো, যেভাবে সংসদ হতো, সেভাবে কিন্তু না। বাংলাদেশে কিন্তু এখন প্রত্যেকটা জায়গায় কিন্তু সংস্কার আসবে, এবং আমাদের নির্বাচন কমিশন যেটা, সেটাকেও কিন্তু যৌক্তিকভাবে স্ট্রাকচারালি সেটাকে চেঞ্জ করা হবে, অর্থাৎ নির্বাচন রিফর্ম করার জন্য। এবং আমাদের জাতীয় সংসদকে কিন্তু আপার হাউস এবং লোয়ার হাউস অর্থাৎ দ্বিকক্ষ বিশিষ্ট করার জন্য আলোচনা Right. চলতেছে। তো এগুলো আমি মনে করি যে অনেক সংস্কার আসবে সেখানে। প্রবাসীদেরকে যে একটা, মানে তাদের একটা প্রতিনিধি, আমি মনে করি যে সেটা আগামী দিন নিশ্চিত হবে। এটা আমার কাছে মনে হয় যে প্রত্যেকটা, শুধু আমার প্রবাসী কাছে না, প্রবাসী একদম স্পষ্ট।